মাঝরাতে একটা গোয়ানির শব্দে দুর্গার ঘুম ভেঙে গেল। ধড়মড় করে উঠে বসেই বুঝতে পারলেন শিব যন্ত্রণায় কাতরাচ্ছেন। শরীর ঠিক থাকবে কি করে? নিয়মের তো বালাই নেই। দিন রাত নেশাভাঙ করছেন, বারণ করলেও কথা কানেই তোলেন না। শিবকে ঠেলা দিয়ে দুর্গা বললেন, কি ব্যাপার, কি হলো? অমন করছো কেন? কি কষ্ট হচ্ছে? শিব উঠে বসলেন, দু হাতে পেটটা চেপে ধরে বললেন, উফ, কিচ্ছু বুঝতে পারছি না। রাত থেকে পেটটা বড্ড ব্যথা করছে, দম বন্ধ হয়ে আসছে। সে কি গো, এত করে বলি গাঁজার মাত্রাটা কমিয়ে দাও, সে তো শুনবে না। তাছাড়া যেমন হয়েছে তোমার নন্দী ভিঙ্গি, গাঁজার সঙ্গে কি মেশাচ্ছে কি জানে। দেখো তো এই রাতে আমি কি করি। কিছু একটা করো, বড্ড কষ্ট হচ্ছে। শিব যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। নিরুপায় হয়ে দুর্গা একটা বরফের চাই ভিয়ে শিবের পেটে ঘষতে লাগলেন। ছেলেমেয়েরা কেউ কাছে নেই। পৃথিবীতে চারিদিকে অশান্তির আগুন জ্বলে উঠেছে। কার্তিক সেখানে ছুটোছুটি করে বেড়াচ্ছে। গণেশ বেচারার তো একটুও সময় নেই, ব্যবসায়ীদের খাতাপত্র নিয়ে ব্যস্ত। আয়করের হাঙ্গামা। লক্ষ্মী সরস্বতী শ্বশুরবাড়ি। নন্দী ভৃঙ্গি যে ভাং খেয়ে কোন গুহায় পড়ে আছে তার ঠিক নেই। একটু ভোর না হলে কিছুই করা যাবে না। সকাল হলো, কিন্তু শিবের পেটের যন্ত্রণা কমল না। একটু বেলা হতেই নন্দী ভৃঙ্গি এসে হাজির। দুর্গা বিরক্ত হয়ে বললেন, কোথায় থাকো দেখি বলো বাছারা? বাড়িতে এমন একটা বিপদ তোমাদের দেখা নেই। নন্দী কাঁচুমাচু হয়ে উত্তর দিল, মা ঠাকুরন, ওই নিমের ডালের খোঁজে একটু নেমে গিয়েছিলাম, তাই আসতে একটু দেরি হলো। ঠাকুর সকালে নিমের দাতন করবেন বলেছিলেন না? আর দাঁতন? দুর্গা হাত উল্টালেন। পেট থাকলে তো দাঁত। কাল তোমরা গাঁজার সঙ্গে কি মিশিয়েছ বলো দেখি? সারা রাত পেটের যন্ত্রণা, মানুষটা নিঃশ্বাস ফেলতে পারছে না। ভৃঙ্গি চেঁচিয়ে উঠল, আপনার সিংহের দিব্যি মা, কিছুই মেশাইনি। তিব্বতের ওদিক থেকে একেবারে টাটকা তুলে এনেছি। পৃথিবীতে আজকাল ওটার চাষই খুব বেশি হচ্ছে কিনা। কি জানি কি ব্যাপার। তোমরা বাপু একটা ব্যবস্থা করো দেখি। দেবাদিদেবের কষ্ট তো আর চোখে দেখা যায় না। নন্দী আর ভৃঙ্গি ফিস ফিস করে কি পরামর্শ করল। তারপর নন্দী বলল, তাহলে মা ঠাকুরন আজ্ঞা করুন, অশ্বিনী কুমারদের একজনকে ডেকে আনি। যা হয় একটা কিছু করো বাছা। দুর্গা আরেক চাওর বরফ শিবের পেটে চড়াতে চড়াতে বললেন। নন্দী ভৃঙ্গি পলকে অদৃশ্য হল। 1 ঘন্টার মধ্যে অশ্বিনী কুমারদের মধ্যে একজন এসে দাঁড়ালো। ছোট, বড় বাতে ভুগছে, নড়বার উপায়টিও নেই। ছোটটিও খুব কাছে এলো না। কিছু বলা যায় না। শিব কিরকম মেজাজে আছেন কে জানে। কথায় কথায় তো তৃতীয় নয়ন দিয়ে আগুন ছোটে, ভস্ম করে দিলেই হলো। দুর্গা এগিয়ে এসে বললেন, এসো বাবা এসো, অত দূরে দাঁড়িয়ে কেন? ছোট অশ্বিনী কুমার আমতা আমতা করে বলল, না না, এখানেই বেশ আছি। কর্তার চোখে আগুন ঠাগুন নেই তো? আর আগুন? কাল রাত থেকে যন্ত্রণায় চোখই খুলতে পারছেন না। পেটে অসহ্য যন্ত্রণা। সাহস পেয়ে অশ্বিনী কুমার আস্তে আস্তে এগিয়ে এলো। বরফের চাই সরিয়ে পেটটা টিপে টিপে দেখল। তারপর গম্ভীর গলায় বলল, এ আর দেখতে হবে না। কি হয়েছে? দুর্গা ভীত কণ্ঠে প্রশ্ন করলেন। পিলে পিলে, ওর প্রাচীন কোথাকার। শিব হুঙ্কার ছাড়লেন। ব্যাস, অশ্বিনী কুমার আর দাঁড়ালো না। নক্ষত্র বেগে ছুটে পালালো। ওষুধের বাক্স পিছনে পড়ে রইল, খেয়ালই নেই। কি হলো? ওরকম ভাবে তাড়ালে কেন? দুর্গা বিরক্ত হলেন। না, তাড়াবো না। ডাক্তারি করতে এসেছেন, ওসব মান্ধাতার আমলের ডাক্তার দিয়ে চলবে না। আজকাল বিজ্ঞান অনেক এগিয়ে গেছে। দুর্গা অবাক হয়ে বললেন, তা কি করতে চাও তুমি?
শিব দুর্গার কথায় কোনো আমল না দিয়ে চেঁচিয়ে ডাকলেন, নন্দী, ভেঙ্গি, আদেশ করুন বাবা। নন্দী ভৃঙ্গি ছুটে এসে দুপাশে দাঁড়াল। এসব হাতুড়ে কবিরাজদের কর্ম নয়। তোরা বাংলাদেশে চলে যা, অনেক বড় বড় ডাক্তার আছে সেখানে। সেখান থেকে ভালো একজন ডাক্তার ধরে নিয়ে আয়। নন্দী আর ভৃঙ্গি মুখ চাওয়াচাই করতে লাগল। নিচু হয়ে আস্তে আস্তে ভৃঙ্গি বলল, ঠাকুর, বাংলাদেশের শহরের অলিগলিতে ডাক্তার, সবাইরই ঝকঝকে তকতকে সাইনবোর্ড। ওর মধ্যে কে উৎকৃষ্ট কি করে চিনব বলুন? শেষকালে কাকে আনতে কাকে আনবো আপনি রেগে টং হয়ে যাবেন। শিব কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, ঠিক আছে, আয় তোদের দুজনের চোখে একবার হাত বুলিয়ে দিই, তাহলেই তোদের দিব্যদৃষ্টি খুলে যাবে। দিব্যদৃষ্টি? নন্দী রীতিমতো ভয়ে ভয়ে উচ্চারণ করল। হ্যাঁ, দিব্যদৃষ্টি। তাহলেই কে কেমন ডাক্তার তোরা চিনতে পারবি। কি করে ঠাকুর? ভৃঙ্গি জিজ্ঞাসা করল। শোন তবে, যেসব রোগী ডাক্তারের ভুল চিকিৎসার জন্য মারা যায়, তাদের আত্মারা রোজ সেই ডাক্তারের বাড়ি কিংবা ডাক্তারখানার সামনে ভিড় করে, বুঝলি? কাজেই যে ডাক্তারের কাছে দেখবি এইসব আত্মার ভিড় কম, তাকেই তুলে নিয়ে আসবি, বুঝেছিস? এই সময় দুর্গা এসে বাধা দিলেন। ডাক্তারের খোঁজে যদি মরতেই পাঠাচ্ছ, তাহলে বাংলাদেশে কেন? কার্তিক বলছিল ওই ইউরোপ আমেরিকায় চিকিৎসার নাকি আরো উন্নতি হয়েছে। তারা খুলি পর্যন্ত খুলে ভিতরের মাল মশলা বদলে দিচ্ছে। এত কষ্টেও শিব হেসে ফেললেন। আমার খুলি খোলবার প্রয়োজন হবে না গিন্নি। মগজের মাল মশলা মেরামত করার দরকার নেই। সেরকম কিছু হলে তো তোমার ভাই শনিকেই ডাকতাম। ওর চেয়ে বড় সার্জেন আর কে আছে? গণেশের মুন্ডুটাই বেমালুম বদলে দিল। যাক, হ্যাঁ, বাংলাদেশের ডাক্তারই আমাদের দরকার। পুজো পার্বণে এখনো ওরাই আমাদের ডাকে, নৈবেদ্য দেয়। আমাদের ধাত ওদের জানা, কাজেই আমার চিকিৎসা ওরাই ঠিক করতে পারবে। দুর্গা আর কিছু বললেন না। দুধ চাপিয়ে এসেছিলেন কড়াইয়ে। রান্নাঘরে গিয়ে ঢুকলেন। নন্দী আর ভৃঙ্গি বাংলাদেশের দিকে ছুটল। কলকাতা শহর নন্দী আর ভৃঙ্গির বেশ চেনা। মা দুর্গার সঙ্গে অনেক বছর ধরে আসছে। বড় বড় ডাক্তারের খোঁজও কিছু রাখে। প্রথমেই দুজন সবচেয়ে নামকরা ডাক্তারের বাড়ির সামনে গিয়ে হাজির হলো। কাছে আর যেতে হলো না। ভিড় দেখেই মাথায় হাত দিয়ে বসে পড়ল। প্রায় মাইল দুয়েক লম্বা, সব রোগীদের আত্মার ভিড়। তার মানে এত বড় ডাক্তারও ভুল চিকিৎসায় এতগুলো রোগীকে খতম করেছে। নন্দী আর ভৃঙ্গি আর দাঁড়ালো না। তারপরেই যার নাম, সেই ডাক্তারের বাড়ির সামনে গেল। কিন্তু একই ব্যাপার। বেলা 2টো যখন বাজে, তখন নন্দী আর ভৃঙ্গির আর চলবার অবস্থা নেই। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ, ক্ষুধায় পেট চিনচিন করছে। এর মধ্যে কম করে অন্তত 40 জন নামী ডাক্তারের কাছে গিয়েছিল, কিন্তু অল্প বিস্তর একই অবস্থা। কোথাও ভিড় হয়তো একটু বেশি, কোথাও বা একটু কম। উপায়? নন্দী বলল, বুঝলি, উপায় পরে হবে। কিছু পেটে না পড়লে আমরাও আত্মা হয়ে যাব। ভৃঙ্গি স্বীকার করল কথাটা সত্যি। দুজনের ট্যাগ থেকে পয়সা জড়ো করে দেখা গেল 1.5 টাকা হয়েছে। ব্যাস, ওতেই হবে। 1 টাকার ফুচকা আর 8 আনার 2 গ্লাস করে কোকাকোলা। এ দ্রব্যতটের উপর নন্দী ভৃঙ্গির অনেক দিন থেকে লোভ, কিন্তু দুর্গার কড়া শাসনে এসব মুখে তুলতে পারে না। এবার মা সঙ্গে নেই, কাজেই আশ মিটিয়ে দুজনে খেল। আশ মিটিয়ে অর্থাৎ 1 টাকায় যতটা কুলোয়। খাওয়া দাওয়া শেষ করে দুজনে মনুমেন্টের তলায় বসল। কি করা যায়? ডাক্তার একটা ধরে না নিয়ে গেলে তো রক্ষা নেই, কিন্তু জেনে শুনে এসব ডাক্তার নিয়েই বা যায় কি করে? নন্দী মতলব দিল, চল একটা কাজ করি। শহরে ডাক্তার তো সব একই গোত্রের, বুঝলি? তার চেয়ে শহরতলিতে খোঁজা যাক। কলকাতার কাছাকাছি ভালো ডাক্তার নিশ্চয়ই আছে। হ্যাঁ, তাই যাওয়া যাক।
উত্তরপাড়া, বালি, কোন্নগর, শ্রীরামপুর, চন্দননগর কোথাও সুবিধা হলো না। দুজনে আরও এগিয়ে গেল। হুগলি। হুগলিতে একটা সরু গলির মুখে ছোট্ট একটা ডাক্তারখানা। সেখানে গিয়েই নন্দী আর ভৃঙ্গি আনন্দে লাফিয়ে উঠল। মিল গেয়া, মিল গেয়া। রাষ্ট্রভাষায় দুজনেই আনন্দ প্রকাশ করল। মাত্র 2টি আত্মার ভিড়। নন্দী ভৃঙ্গিকে ইশারা করেই ভিতরে ঢুকে গেল। একেবারে ছোকরা ডাক্তার, এক মনে একটা মোটা বই পড়ছিল। বেয়ারা চেহারার দুজন লোককে ঢুকতে দেখে ভ্রু কুঁচকে বলল, কি ম্যালেরিয়া না সান্নিপাতিক? নন্দী আর ভৃঙ্গি কোনো উত্তর দিল না। দুজনে ডাক্তারের দুপাশে দাঁড়িয়ে হঠাৎ তাকে পাঁজাকোলা করে তুলে নিল। ডাক্তার প্রথমটা ভাবল ভূমিকম্প, তারপর মনে করল অ্যাটম বোম, আবার মনে হলো অন্য গ্রহ থেকে কেউ এসে তাকে ছোঁ মেরে নিয়ে চলেছে। মোট কথা তিনজনে আকাশে উড়তে লাগলো অন্য সকলের অদৃশ্য হয়ে। 1 ঘন্টার মধ্যেই তিনজনে এসে কৈলাসে হাজির। ইতিমধ্যে শিবের অবস্থা বেশ মারাত্মক, যন্ত্রণা বেড়েছে, 2বার বমিও হয়েছে। ডাক্তার দেখে শিব 2টো চোখ খুললেন, একটা চোখ বন্ধই রইল। এ কি, এ যে একেবারে ছোকরা। শিব ঠোঁট উল্টালেন। নন্দী হাঁটু মুড়ে শিবের পাশে বসল, ফিসফিস করে বলল, আগে যত বড় ডাক্তার তত রোগীর আত্মার ভিড়। আমরা দুজনে সারা কলকাতা চষে ফেলেছি, কোনো ডাক্তারকে বাদ দিইনি। ও কি করছেন? হঠাৎ ডাক্তারের ধমকে নন্দী থেমে গেল। না, তাকে নয়, ডাক্তার দুর্গাকে ধমকাচ্ছে। আপনি চাই চাই বরফ পেটের ওপর চড়াচ্ছেন কেন? দুর্গা বিব্রত হয়ে বললেন, ওর পেটে একটা যন্ত্রণা হচ্ছে কাল রাত থেকে, তাই বরফ দিচ্ছি যদি ব্যথাটা একটু কমে। কিসের জন্য ব্যথা সেটাই জানলেন না, কেবল বরফ মালিশ করে যাচ্ছেন। চারদিকে বরফ, কিনতে তো আর হয় না, তাই বিনা পয়সায় চিকিৎসা করছেন বুঝি? দুর্গা বহু কষ্টে নিজেকে সংযত করলেন। হাজার হোক, ডাক্তার, চটাচটি করা উচিত হবে না, এর কেরামতিটাই দেখা যাক না। ডাক্তার হাত দিয়ে বরফগুলো সব সরিয়ে দিল, তারপর শিবের দিকে চেয়ে বলল, নাম কি আপনার? শিব। শিব কি শিবচন্দ্র না শিবকুমার? তাছাড়া পদবি একটা থাকবে তো, ঘোষাল, নাগ, খান, খান্না, যা হোক কিছু। শিব খুব মৃদু কণ্ঠে বললেন, শিবচন্দ্র দেবাদিদেব চন্দ্রমৌলি মহেশ্বর। বাবা, এ যে একেবারে মালগাড়ি। আচ্ছা যাও, সরে আসুন তো, পেটটা একটু দেখি। শিব একটু সরে এলেন। প্রথমে হাত দিয়ে টিপে টিপে, তারপর পকেট থেকে নল বের করে পেটে লাগিয়ে ডাক্তার শুনতে লাগল। এক সময় মুখ তুলে বলল, মহেশ্বর মশাই, পেটের মধ্যে তো সপ্ত সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি। কি আহার করেছিলেন কাল? আমার আর আহার, সামান্য একটু গঞ্জিকা ধুতুরা সহযোগে। শিব হাত দিয়ে গঞ্জিকার মাত্রাটা দেখালেন। অতটা গাঁজা? সর্বনাশ, গাঁজা আপনাকে ছাড়তে হবে মশাই। এবারে শিবের তৃতীয় নয়ন জ্বলে উঠল। শিবকে গাঁজা পরিত্যাগ করতে আদেশ করে এ কোন মহামূর্খ! তোমার হাতে মাত্র 2টি রোগী এ পর্যন্ত মারা গেছে শুনে তোমাকে চিকিৎসার জন্য আনতে আদেশ দিয়েছিলাম। আমার রোগ তুমি ধরতে পারলে না। কতদিন তুমি ডাক্তারি আরম্ভ করেছ? আজ বেলা 9টা থেকে। সে কি, বেলা 9টা থেকে শুরু? একদিনেই 2টো রোগী শেষ? ডাক্তার অম্লান বদনে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ, একটা রোগী বেলা 12টায় গেল ভুল ইঞ্জেকশনে, আর একটা গেল বেলা 3টে। ডোজটা একটু বেশি হয়ে গিয়েছিল আর কি। বিহবল শিব চিৎকার করে উঠলেন, আর সঙ্গে সঙ্গে ঠং করে একটা শব্দ। তার মুখ থেকে কি একটা বেরিয়ে পাথরের উপর গড়িয়ে পড়ল। দুর্গা তাড়াতাড়ি জিনিসটা তুলে নিয়ে বললেন, এ কি কাণ্ড!
এ তো আমার সিঁদুর কৌটো, তোমার পেট থেকে বের হলো কি করে? শিব মাথা চুলকাতে চুলকাতে লজ্জা জড়িত কণ্ঠে বললেন, তোমার সিঁদুর কৌটো? আমি অন্ধকারে ঠিক বুঝতে পারিনি, ধূত্র ভেবে গিলে ফেলেছিলাম, তাই পেটের অত যন্ত্রণা হচ্ছিল। শিব দাঁড়িয়ে উঠলেন, ডাক্তারের মাথার উপর ডান হাতটা প্রসারিত করে বললেন, আমি আশীর্বাদ করছি, তুমি মানুষ হও, যশের অধিকারী হও, তোমার জন্যই আমার যন্ত্রণার উপশম হলো। ডাক্তার খিচিয়ে উঠে বলল, ওসব ফাঁকা আশীর্বাদ রাখুন চন্দ্রমৌলি মশাই, আপনাদের শুভেচ্ছায় আর কিছু হয় না। আমার দর্শনী 32 টাকা মিটিয়ে দিন। দেখুন, আমার রেট শহরে 16 আর মফস্বলে 32। তারপর যাবার ব্যবস্থাও করে দিতে হবে। আপনার এই অনুচরদের বলে রাখুন। হতভম্ব শিব দুর্গার দিকে চেয়ে হাত পাতলেন। নিরুপায় দুর্গা স্বেচ্ছাসেবকদের নজর থেকে বাঁচিয়ে রাখা প্রণামীর টাকা একটা ভাঙা হাঁড়ির তলা থেকে বের করে এনে গুনে গুনে ডাক্তারের হাতে দিলেন। সব শুদ্ধ 30 টাকা, 2 টাকা কম হলো। দুর্গা হেসে বললেন, তুমি আমার এই সিঁদুর কৌটোটা নিয়ে যাও বাছা, এটা খাঁটি সোনার, দাম 2 টাকার অনেক বেশি। ডাক্তার হাত নাড়ল। খেপেছেন? আমাদের দেশে সোনার জিনিসের আর দাম নেই। দুর্গা অবাক হয়ে বললেন, সে কি বাছা, সোনার বাংলা আর নেই? ওসব শক্ত অর্থনীতির কথা আপনি বুঝবেন না। তার চেয়ে আমাকে ওই বাঘছালটা দিন তো, যেটা পেতে চন্দ্রমৌলি মশাই শুয়েছিলেন। ঠাকুমা অনেক দিন ধরে একটা বাঘছালের জন্য খেয়ে ফেলছেন আমাকে। শিব নিচু হয়ে বাঘছালটা ডাক্তারের হাতে তুলে দিলেন। ডাক্তার একগাল হেসে বলল, হ্যাঁ, ধন্যবাদ। চলি চন্দ্রমৌলি মশাই, দরকার পড়লে ডাক দেবেন। আসি মিসেস চন্দ্রমৌলি, টাটা। সব কথা শেষ হবার আগেই নন্দী আর ভৃঙ্গি হ্যাঁচকা টান দিয়ে ডাক্তারকে মাটি থেকে তুলে নিল, তারপর শোঁ করে উপরে উঠে গেল। লিসেন চ্যানেলে আজকে শুনলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা কৈলাস কাহিনী।